স্বাগতম পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। সন্তানের অভিভাবকত্ব নির্ধারণের নির্দেশিকা এবং নীতিমালা প্রণয়ন করে তা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে ব্লাস্ট, বাংলাদেশ মহিলা পরিষদ সহ কয়েকটি সংগঠনের রিটের প্রেক্ষিতে এ নির্দেশ আসে। অভিভাবক আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক হিসেবে মনে করে ব্লাস্ট। আগামী আগস্টের মধ্যে নীতিমালাটি জমা দেওয়ার কথা রয়েছে। অভিভাবকত্ব আইনে অধিকার পাওয়া নারীর সমতা অর্জনে কতটা সহায়ক তা নিয়ে আমাদের আজকের আলোচনা। আজ অন্য পক্ষে আলোচনার বিষয় সন্তানের অভিভাবকত্বের অধিকার নারী কেন পাবে না এ বিষয়ে। আমাদের সঙ্গে আছেন ব্লাস্টের আইন বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী আয়েশা আক্তার এবং আছেন সুপ্রিম কোর্টের আরও একজন আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা। আপনাদের দুজনকেই স্বাগত। এই বিষয়টি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কথা বলছি। আগে শুরুতে আমি একটু আয়েশা আক্তারের কাছে যদি, যেহেতু ব্লাস্টের পক্ষ থেকে আপনি ছিলেন, সেই আপনাদের এই রিটটি করার পেছনের যেই জার্নিটা বা রিটটা করার পেছনে যে কারণটি সেটি যদি একটু বলেন, এবং সেই সাথে আসলে আমি জানতে চাইবো যে এখন আসলে কোন পর্যায়ে রয়েছে। আর যদিও বলা হচ্ছে যে আগস্টের মধ্যে দিতে হবে, সেই নির্দেশ হাইকোর্টের রয়েছে, কোন পর্যন্ত এগুলাম আমরা? আচ্ছা, ধন্যবাদ আপা আপনাকে। যদি আমি একটু পেছনের গল্পটা বলি যে আসলে ঠিক কোন জিনিসটা আমাদেরকে উদ্বুদ্ধ করলো এই জনস্বার্থ বিষয়ক মামলাটা করার জন্য। এটা আসলে যদি আমি বলি যে কোনো রিসেন্ট কোনো ইনসিডেন্ট না বা হুট করে একটা কিছু হলো দেন আমরা ঝাঁপিয়ে পড়লাম, এরকম না। আমরা আসলে দেখছিলাম যে আমাদের এক্সিস্টিং যে অ্যাক্টটা, গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট 1890, আপনি শুনেই বুঝতে পারবেন যে এটা খুবই ঔপনিবেশিক আমলের একটা আইন, যেটা কিনা ওই সময়ের যে প্রেক্ষাপটকে চিন্তা করে ওই আইনটা তৈরি করা হয়েছিল। যদি আমি বলি যে ওই সময় আসলে আমরা দেখেছিলাম যে আমাদের মায়েরা, নারীরা সে সময় হচ্ছে গৃহস্থালির কাজে বেশি নিজেকে এঙ্গেজ করে রাখতো। ওনারা যে ঘর থেকে বের হয়ে কাজের যে জগৎটা সেখানে পা রাখবেন, ওটা ওই সময়টা আসলে কল্পনা করা যেত না, বা ওই সময় নারীরা অতটা বাহিরের দিকে বেরো হতো না, নিজেকে কাজের ক্ষেত্রে পাবলিক পরিসরে অতটা আসতো না। হ্যাঁ, কিন্তু এখন আমরা দেখছি যে এখন হচ্ছে 2024, আমরা 21 শতাব্দীতে পা দিয়ে দিয়েছি, বহু দিন হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা দেখছি যে আমাদের চারপাশে ওয়ার্কিং লেডি বা ওয়ার্কিং মাদার এই সংখ্যাটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। এবং হচ্ছে আমরা এখন প্রতিনিয়তই যদি বলি যে সরকার থেকে বলেন বা আমরা যারা মানবাধিকার কর্মী রয়েছি, সংগঠন রয়েছে, আমরা এখন প্রতিটা মুহূর্তেই আমাদের কথায় উঠে আসে যে আমরা কিভাবে সমান অধিকার প্রতিষ্ঠা করব, নারী পুরুষ কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগোবে, দেশের উন্নয়ন করবে। তো এই সময়টাতে এসে যদি স্টিল নাও এখনও যদি মায়েদেরকে হচ্ছে বাচ্চাদের অভিভাবকত্ব নিয়ে ফাইট করতে হয়, এখনও যদি আমরা দেখি যে কোর্টে যখন একটা আমরা দেখছি যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সেপারেশনে চলে যাচ্ছে, জিনিসটা হওয়ার কথা ছিল যে খুবই স্মুথভাবে যে দুজনের মিলছে না বিধায় দুজন আলাদা হচ্ছে, এবং যখন কিনা একজন সন্তান চলে আসছে কেন্দ্রের মধ্যে আমরা সন্তানকে রাখার কথা ছিল, এবং কথা ছিল যে উচিত ছিল যে সবটা ডিসিশন হবে সেটা বাবার দিক থেকে হোক, মায়ের দিক থেকে হোক, ইভেন তো যখন আদালত জিনিসটা নির্ধারণের জন্য আসবেন, এভরিথিং হওয়ার কথা ছিল যে সন্তানের কোনটা হচ্ছে বেটারমেন্ট হবে, সন্তানের বেস্ট ইন্টারেস্টটা কী হবে। বাট আমরা দেখি যে হচ্ছে প্রতিটা ক্ষেত্রেই আইদার আপনি সালিশে বসেন অথবা আপনি কোর্টে যান, সব ক্ষেত্রেই সেটা হয়ে যায় বাবা মার দিকে কাদা ছোড়াছড়ি একটা ইস্যু চলে আসে, সন্তানটাকে এখানে পুরোই হচ্ছে আমরা ভুলে যাচ্ছি। মোট কথা আপনারা এই বিষয়টিকে মাথায় রেখেই আসলে এখন আমি একটু আসলে আইনুন নাহার সিদ্দিকার কাছে ফিরতে চাই এই মুহূর্তে, কারণ আমরা এই অভিভাবকত্ব আইন নিয়ে অনেক দিন ধরেই এই আলোচনাগুলো চলছে, এবং এই যে বিভিন্ন সংগঠনের রিট এটিও বেশ কিছুদিন হয়ে গেছে। এই মুহূর্তে আসলে আমরা যেই জায়গাটাতে আছি, আপনি কি মনে করেন একজন আইনজীবী হিসেবে যে তাতে সন্তুষ্ট হবার সুযোগ রয়েছে? এই মুহূর্তে বলতে আমি মামলাটা বাদ দিয়ে কথা বলছি, সেটা হচ্ছে আসলে আমাদের সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। কারণ আমরা যেখানে হচ্ছে যেটা বললো আয়েশা, যে আমরা নারীরা অনেক ক্ষেত্রে এগিয়ে গেছি, অনেক ক্ষেত্রে মানে কি সব ক্ষেত্রেই আমরা আছি।
আমরা সব ক্ষেত্রেই আছি। আমরা আপনি মাঠে ঘাটে কাজ করে বলেন, আর প্লেন চালানো বলেন, কিংবা রকেট চালানো বলেন, সব ক্ষেত্রে আমরা নারীরা আছি। নারীরা এখন সক্ষম বাচ্চাকে, আগে যেমন কোর্ট যেটা বলতো যে বাচ্চার বেটারমেন্ট যেখানে বাচ্চার ভরণ পোষণ দিতে পারবে, যে সুবিধা করতে পারবে, খরচ চালাতে পারবে, তার কাছে বাচ্চা থাকবে। এখন মাও সেটা কিন্তু সক্ষম। সেক্ষেত্রে আরেকটা বিষয় যেটা হচ্ছে একদম শুরুতে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা মা, মানে মায়ের সাথে বাচ্চার সম্পর্কটা তৈরি হয় যখন মায়ের গর্ভে বাচ্চাটা থাকে, তখন থেকে মায়ের সাথে সম্পর্ক। বাপের সাথে সম্পর্কটা তৈরি হয় এটা একদম বৈজ্ঞানিকভাবে, যে বাচ্চা জন্ম নেওয়ারও 2-3 মাস পরে কিংবা 6 মাস পরে তৈরি হতে হয়। কিন্তু মায়ের সাথে সম্পর্ক তৈরি হওয়ার কোনো বিষয় না। এবং এখন পর্যন্ত 2-1টা ব্যতিক্রম ছাড়া যে নিঃস্বার্থভাবে ভালোবাসা একমাত্র মাই দিতে পারে। বাচ্চার অভিভাবকত্ব বলতে আমরা কি বুঝি? তার জীবনের সিদ্ধান্ত, তার সম্পত্তির অধিকার সবকিছু যে দেখভাল করবে, যে সেই ক্ষেত্রে মায়ের চেয়ে ভালো কেউ দেখভাল করবে, এটা কখনোই কোনো সময় এটা প্রমাণিত হয়নি যে মায়ের চেয়ে ভালো কেউ আছে। সেক্ষেত্রে আমরা যখনই বাচ্চার অভিভাবকত্ব কিংবা বাচ্চার বেটারমেন্ট নিয়ে চিন্তা করি, সবার আগে আসে যে মা পারবে না। হ্যাঁ, এবং আমাদের যে গার্জিয়ানশিপ অ্যাক্ট যেটা আছে 1890 সালের, সেখানে দেওয়া আছে যে মায়েরও গার্জিয়ান থাকতে হবে, বাবা মা থাকতে হবে, নইলে মা গার্জিয়ানশিপ পাবে না। মায়ের হাজব্যান্ড না থাকলে গার্জিয়ানশিপ পাবে না। কিন্তু যেমন বিশেষ করে আমাদের মুসলিম, মানে আমাদের যেমন আরেকটা বিষয় আসে যে আমাদের দেশে আমরা সাংবিধানিক আইন আমাদের একটা আছে, আবার পারিবারিকভাবে আমাদের আইন আছে। ধর্মীয়ভাবে হিন্দুরা হিন্দু ধর্ম অনুযায়ী পারিবারিক আইন চালাচ্ছে, মুসলিমরা মুসলিম ধর্ম অনুযায়ী, খ্রিস্টান বৌদ্ধ তাদের নিজস্ব ধর্ম অনুযায়ী। একটা দেশে আপনি হিসাব করলে দেখা যাচ্ছে যে আমরা কয়েকটা আইন দ্বারা পরিচালিত। এখানে যদি ইউনিফর্ম ফ্যামিলি কোর্টের মাধ্যমে পারিবারিক বিষয়গুলি সিদ্ধান্ত হতো, এই যে বাচ্চাগুলি পিংপং বলের মতো ডিভোর্সের পরে বাবা মার দিকে কোথায় যাবে খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয় হচ্ছে বাবা হয়তো নিরুদ্দেশ, বাবা হয়তো বাচ্চাটাকে স্বীকারই করছে না, কিন্তু বাচ্চাটাকে বিদেশে নিয়ে যাওয়া কিংবা বাচ্চার পাসপোর্ট তৈরি করা, সেক্ষেত্রেও বাধা থাকছে যে বাবাকেই লাগবে, বাবার আইডি ছাড়া বাচ্চার পাসপোর্ট হবে না। হ্যাঁ, কয়েকদিন আগে আমাদের একটা জাজমেন্ট এসছে হাইকোর্ট থেকে, জাস্টিস নাইমা হায়দার করেছেন যে মা, বাবা কিংবা লিগ্যাল গার্জিয়ান যে কোনো একজনের দ্বারা সে রেজিস্ট্রেশন করতে পারবে তার লেখাপড়ার ক্ষেত্রে। শুধু ওই ক্ষেত্রে এসছে, কিন্তু সব ক্ষেত্রে এখনো আসেনি। কাজে আমরা বলতে পারি যে এখন আমরা ফর্মে শুধু লেখা থাকবে, মায়ের নাম লেখা থাকলেই হবে, কিন্তু সেটা আমরা আসলে যে মানে প্র্যাকটিক্যালি যে পাওয়াটা, সেই গার্জিয়ানশিপটা মা এখনো পায়নি। এবং আজকালকার দিনে এখন এসে আমাদের মনে হচ্ছে যেটা খুবই প্রাসঙ্গিক। সামাজিক যে বাধাটি আপনারা যখন প্রথম শুরু করলেন, সব থেকে বড় তো আমার মনে হয় যে সামাজিক বাধাটি ছিল। কোনো কারণ নেই, মানে মাকে অভিভাবকত্ব দেওয়া যাবে না, বাস বিষয়টা তো এরকমই। আর কি থাকতে পারে আসলে? কারণ যেটি বলছিলেন আইনুন নাহার সিদ্দিকা, যে সব কিছুই তো এখন মা করতে সক্ষম। আপনার কি মনে হয় যে এটি কি শুধু কি সেই মান্ধাত্তার আমলের আইন টিকিয়ে রাখতে হবে সেই কারণে, নাকি আসলে এখানে সামাজিক বাধাটি অনেক বড়? আসলে সামাজিক বাধা আমি ঠিক বলবো, মানে এইভাবে না বলে যদি আমি বলি যে আমাদের প্রচলিত ধ্যান ধারণা, আমরা যেটা বলছি যে 1890 থেকেও বলেন বা এখন স্টিল নাও যদি বলি 2024 সালেও আমরা যখন কেসগুলো দেখছি, বা আমাদের কিন্তু ব্লাস্টে হচ্ছে আমরা যখন সালিশগুলোতে বসা হয় ফ্যামিলি ইস্যুগুলোতে, তখনও কিন্তু আমরা দেখছি যে এই যুগের যারা আছেন বাবা মারা, তারাও কিন্তু আসছেন। কিছু গদবাধা ধ্যান ধারণা থাকে। যদি আমি বলি যে প্রথমে কিছু কথা চলে আসে যে বাবাদের দিক থেকে আসে। যদি আমি বলি যে ছেলে, আপনি জানেন যে আমাদের লতে যেটা বলছে যে ছেলে সন্তান হলে 7 বছর পর্যন্ত থাকতে পারে মার সাথে, এবং যদি কন্যা সন্তান হন তাহলে হচ্ছে তার ফার্স্ট মেনস্ট্রুয়াল যে পিরিয়ডটা সেই সময় পর্যন্ত মার সাথে থাকতে পারবেন, এরপরে বাবা এসে ক্লেম করতে পারবেন গার্ডিয়ানশিপের জন্য। সো এখন কথা হচ্ছে যে বাবাদের দিক থেকে বা বাবার ফ্যামিলি থেকে যারা আসেন তাদের প্রথম কথাই হচ্ছে আমার রক্ত আমার বংশ। সো 7 বছর ধরে ওনাদের সেই আমার রক্ত আমার বংশের অনেকটাই আমরা দেখেছি যে ওনাদের কোনো খোঁজ খবর থাকে না। ওই সময় বাচ্চাকে, ছোট বাচ্চা পালার একটা ব্যাপার থাকে, খুবই কষ্ট। আমার কাছে মনে হয় যে না জানি কেন 1890 সালে কি চিন্তা করে, বাট খুবই মানে খুব বাবাদের দিকে আমার কাছে মনে হয় দাড়িপাল্লাটা ওদের দিকেই খুব ঝুঁকেছিল, যে কারণে দেখেন খুব ক্রুশিয়াল যে মোমেন্টটা আমি বলবো যে বাচ্চা গর্ভে নেওয়া থেকে শুরু করে
আমি ছেলে সন্তানকে ধরি, মেয়ে সন্তানটাতে একটু পরে আসি, ছেলে সন্তানটাকে ধরি যেহেতু সবচেয়ে কম সময় পর্যন্ত ছেলে সন্তানটা মার কাছে থাকতে পারবে। 7 বছরে একটা বাচ্চা কিন্তু অনেকটাই আপনি দেখবেন যে মা তাকে টেক কেয়ার করে বড় করছে, তার খাওয়া, তার এভরিথিং। তারপরে যখন আসলে বাচ্চাটা মোটামুটি একটু দাঁড়ানোর মতো হয় তখন বাবা এসে নিয়ে যাচ্ছে। আমি আবারও আপনাদের সাথে আসলে এই আলোচনা আরেকটু মানে এখন আমরা কি করতে পারি বা কি অবস্থায় আছে সেই বিষয়ে ফিরবো। একটা বিরতির সময় পৌঁছে গেছি, অন্য পক্ষে একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, থাকুন আমাদের সাথে। আর একবার স্বাগত অন্য পক্ষে। আজ কথা বলছি অভিভাবকত্ব আইন নিয়ে, সন্তানের অভিভাবকত্বের অধিকার নারী কেন পাবে না এই বিষয়ে। আমার মনে হয় আইনুন্নাহার সিদ্দিকা, আমরা যদি একটু আসলে এটার ব্যাকগ্রাউন্ড তো মোটামুটি আমরা জানি, কারণ অনেকদিন ধরে যেহেতু কাজ হচ্ছে, যেহেতু অগাস্টের মধ্যে হাইকোর্ট বলেছে নির্দেশনাটি দাখিল করতে, সেটি আসলে কতখানি আপনারা মনে করেন যে কাজ হচ্ছে বা এটা দেওয়া দরকার একদম ঠিকঠাক টাইম মতো, সেই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। কোর্টের একটা নির্দেশনা থাকলে তো আমরা কোর্টের নির্দেশনাটাকে মানতে বাধ্য, সেক্ষেত্রে তো অবশ্যই দেওয়া উচিত। এবং আমার মনে হয় যে এটা তৈরি করা খুব একটা কঠিন কিছু না, কারণ আজকালকার পরিপ্রেক্ষিতে এটা অনেক আইনি আমরা সংশোধন করেছি, কাজে এই জিনিসটা তৈরি করা খুব একটা কঠিন কিছু না। সরকার যদি মনে করে এবং যদি সদিচ্ছা থাকে, আমার মনে হয় আগস্টে ওনারা দিতে পারবেন, আমরা আশা করছি আর কি। এটা কি আর কোনো বাধা আছে বলে আপনি মনে করেন না? আপনি যেহেতু একেবারেই এই রিটের একজন রিটকারী, আপনি ধর্মীয় একটা বাধা থাকতে পারে, ধর্মীয় বাধা থাকতে পারে, বাট আমার কাছে মনে হয়, আমি লিপি আপার সাথেই আমি যাব, আমার কাছে মনে হয় যে যদি কিনা আমরা একদমই ওপেন মাইন্ডেডভাবে চিন্তা করি বা গভর্নমেন্টের যদি খুব সদিচ্ছা থাকে এবং যদি ওনারা রিয়েলি হচ্ছে প্রোগ্রেসিভ চিন্তা করে যে না এখন হচ্ছে সময় এসেছে যে আপনার সেই 1890 সালের এই মানে আমরা স্পেসিফিক যে সেকশনগুলো বলছি সেগুলোকে সংশোধন করার, আমরা তো কোনো আইন পুরোপুরি বাতিল চাচ্ছি না, আমরা চাচ্ছি আপনি খুব একটু সেকশনটা সংশোধন করার। এবং যেটা আপনি বলছিলেন যে আমাদের এপ্রিলে করা এই মামলাটায় 4 মাসের একটা সময় বেঁধে দেওয়া হয়েছে, ইটস এনাফ। আমার কাছে মনে হয় যদি আপনার সদিচ্ছা থাকে 4 মাস ইজ এনাফ, যে হচ্ছে আপনি একটা নির্দেশিকা এবং একটা নীতিমালা তৈরি করবেন। এবং কিসের জন্য করতে বলা হচ্ছে যে বেসিক্যালি আপনি যখন অভিভাবকত্বটা আপনি দিতে যাবেন তখন আপনি ঠিক কোন কোন পয়েন্টগুলোকে আপনি মাথায় নিয়ে আপনি বলবেন যে হ্যাঁ আপনি বাবা অথবা আপনি মা, আপনি এখন এই সন্তানটার গার্ডিয়ানশিপ পাওয়ার জন্য যোগ্য, ব্যাস এটুকুই। এটার জন্য আমার কাছে মনে হয় না যে আমাদের এই 4 মাসের সময়টা কম বলে আমি মনে করি না, বরং আমার কাছে মনে হয়েছে যে মোর দ্যান এনাফ এই নীতিমালা এবং নির্দেশিকাটা কোর্টে সাবমিট করার জন্য। আপনারা ফলো আপ করছেন কিনা কোনো, যে এটা হচ্ছে কিনা সেই বিষয়ে? জি, এটার জন্য আমরা ফলো আপ করছি, আমাদের যে কনসার্ন যারা রেসপন্ডেন্ট ছিলেন তাদের সাথে আমরা কন্টিনিউয়াস ফলো আপ করছি এবং আমরা তাদেরকে একটা আমাদের দিক থেকে একটা ওপেন একটা আমন্ত্রণ দেওয়া আছে যে যদি ওনারা প্রয়োজন মনে করেন তাহলে যেন আমরা যারা সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো রয়েছি যারা এগুলো নিয়ে নিয়মিতই আমরা এগুলো কাজ করছি, তাদের সাথে যেন হচ্ছে ওনারা প্রয়োজন মনে করলে ডিসকাশনে বসেন, সেজন্য হচ্ছে আমাদের দিক থেকে তাদের কাজ। থেকে একটা বিষয় বলেছেন, আমি শব্দটা পিক করলাম আয়েশা আক্তার থেকে, যে যদি সত্যি তারা প্রগ্রেসিভ হন, সত্যি যদি তারা চান, তাহলে মানে নীতি নির্ধারক যারা আছেন তারা যদি চান তাহলে এটা হওয়া সম্ভব। বিষয়টি যেহেতু একেবারেই হাইকোর্টে গেছে এখন আইনের মধ্যে, এখন কি আসলে যদি কেউ প্রগ্রেসিভ মানসিকভাবে নাও হয় তাহলেও কি এরকম কোনো আশঙ্কা থাকার কোনো সুযোগ আছে? কারণ নির্দেশ তো এসে গেছে অলরেডি। না, নির্দেশ রায় আসেনি, একটা নির্দেশ দিয়েছে তো তোমরা নীতিমালা তৈরি করো, একটা কিভাবে হতে পারে না পারে। তো সেক্ষেত্রে আমি যেটা বললাম, একটু আগেও বললাম আয়শার কথা প্রেক্ষিতে, যে আমাদের ধর্মীয় আইন দ্বারা তো আমাদের সব কিছু পরিচালিত, সেক্ষেত্রে একটা বাধা আসতে পারে। ওই জন্যই বলা হচ্ছে যদি প্রোগ্রেসিভ মাইন্ডের হয় তো ধর্মীয় এই বাধাটা আসলে কোনো বাধাই না। কারণ আমাদের এখানে যেটা হচ্ছে যে মূলত আরেকটা বিষয় আসছে, একটার সাথে আরেকটা চলে আসে, সম্পত্তির অধিকারটা। যেহেতু আমাদের নারী পুরুষের সমতা, সম্পত্তির অধিকারও সমান নয়, এই সব কিছু জটিলতা ওনারা হয়তো একটা বলতে পারেন, কিন্তু যদি ওনারা মনে করেন গার্ডিয়ানশিপের, যেহেতু আমরা অনেক কিছু চাচ্ছি, এখানে আমি একটু ধরাই আপনাকে, এটা কি সম্পত্তির অধিকারের সঙ্গে এই জন্যেই কি এটা আসলে এতখানি আটকে আছে কিনা? কারণ সন্তান যদি মায়ের কাছে থাকে এবং সন্তান যখন সম্পত্তিটা পান, বিশেষ করে পুরুষ সন্তান, ছেলে সন্তান, তাহলে সেই সম্পত্তি মায়ের কাছে চলে যাওয়ার এক ধরনের আশঙ্কা থাকে। সেটা আছে, কিন্তু তার চেয়ে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা হচ্ছে যে মাকে ওই যে সন্তানকে প্রতিপালন করবে। যেমন আমরা যখন কোর্টে যাই তখন কোর্ট দেখে যে বাচ্চার ভালোটা কোথায় হবে, তো সেখানে মা যে সন্তানের প্রতিপালন করবে সেক্ষেত্রে মা কতটা ক্যাপেবল, এটা হলো কোর্ট দেখতে চায়। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যেটা প্রশ্নটা করলেন যে প্রোগ্রেসিভ বিষয়টা, এখানে আমরা তো শুধু বলছি যে মাকে গার্ডিয়ানশিপটা দেওয়ার ক্ষেত্রে যে বাধা আছে,
আমরা যে সেকশনটা ধরেছি, মানে ব্লাস্ট যে সেকশনটা ধরে আমরা মামলাটা হয়েছে, সেই সেকশনটা একটু মডিফাই করলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। এই ক্ষেত্রে আমরা মনে করি যে এটা ওদের জন্য তৈরি করাটা খুব একটা কঠিন কিছু না। নীতিমালার পরে কি আসে আক্তার, আমি যদি বলি ধরেন নীতিমালাটা দিল তারা, তারপর নীতিমালাটা যদি আমরা পেয়ে যাই সেক্ষেত্রে যেটা হবে, মানে যদি প্রসেস হিসেবে আমরা বলি, তখন এটাকে বলা হয় যে সবার জন্য বাধ্যকর করা, বাধ্যতামূলকভাবে সেটাকে আমাদের কমপ্লায়েন্স করতে হবে এবং সব জায়গায় হচ্ছে সার্কুলেট করা, যেন হচ্ছে সেটা হতে পারে যে আমাদের মিডিয়া থ্রুতে আমরা সার্কুলার করতে পারি, দেন হচ্ছে হয়তো বা মিনিস্ট্রিকে হচ্ছে ডিরেকশন দেওয়া হবে, জাজমেন্ট টু ডিরেকশন যদি বলি যে হ্যাঁ এখন থেকে এই নির্দেশিকাটা যেন হচ্ছে প্রতিপালন করা হয় এবং যখনই হচ্ছে আপনার গার্ডিয়ানশিপের ইস্যুগুলো আসবে তখন যেন এটা বাধ্যতামূলকভাবে মেনে যেন হচ্ছে গার্ডিয়ানশিপের আদেশটা দেওয়া হয়। সো তখন এটা সবার জন্য আমি যদি বলি যে একদম ম্যান্ডেটরি হয়ে যাবে। এখন যেমন 1890-19-এর বি ধারাটা ফলো করা হচ্ছে, তখন হচ্ছে ওটাকে যেটা হবে যে ওটাকে পুরোপুরিভাবে কিন্তু বাতিল করে দেওয়া হবে ওই সেকশনটাকে, তখন ওটাকে পুরাই হচ্ছে অকার্যকর বা বাতিল বলে ডিক্লেয়ার করা হবে জাজমেন্টে এবং ওটার জায়গায় হচ্ছে আমাদের এই নীতিমালা বা নির্দেশিকাটাকে হচ্ছে রিপ্লেস করা হবে এবং ওটাই তখন বাধ্যতামূলকভাবে ফলো করা হবে। কোনো আর আমি যেটা বলতে চাচ্ছি যে কি কি করা যেতে পারে নির্দেশনাটা যাতে ঠিকঠাক মতো আসে, সেজন্য এই গণমাধ্যম একটা ভূমিকা রাখতে পারে, আর কি করতে পারে? আর যেটা হচ্ছে যে আমরা যে কোনো আইন যেটা হয় সেটা আমরা বাধ্য আইনটা মানতে, সেক্ষেত্রে ওই আইনের বাধ্যতামূলকটা একটা বিষয় থাকে যে বাধ্য মানতে। আরেকটা বিষয়টা হচ্ছে যে তখন এই যে জটিলতা বাচ্চার গার্জিয়ানশিপ নিয়ে যে মা বাবার একটা টানা হ্যাচড়া, এটাও আপনার কমে যাবে এবং জনসচেতনতাটা বাড়বে বা জনসচেতনতা তৈরিও করতে হবে। অনেক ধন্যবাদ, মিডিয়ার অনেক বেশি ভূমিকা থাকবে। ধন্যবাদ আমিনা সিদ্দিকা, ধন্যবাদ আয়েশা আক্তার। নিশ্চয়ই আমরা আশা করছি যে আগস্টের 4 তারিখের মধ্যে আমরা পেয়ে যাব সেই নির্দেশনাটি। এই ছিল আজকের অন্য পক্ষেও। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।